গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন, আমাদের পড়ুয়া বন্ধুদের অনলাইন ক্লাসরুম। তোমরা রয়েছে আমাদের সঙ্গে অতি অবশ্যই, এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তোমাদের জন্য আলোচনা, মানে যেটা যদি ঠিকঠাক না হয় তাহলে পরবর্তীতে সবটাই গন্ডগোল হয়ে যায়, সেটা হলো ইংরেজি গ্রামার। একদমই তাই। তো আজকে ক্লাস 9-10 এর গ্রামার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে অনলাইন ক্লাসরুমে, যেখানে তোমরা তোমাদের প্রশ্ন নিয়ে কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারো। আজকে তোমাদেরকে পড়ানোর জন্য আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গেছি স্যার রয়েছেন আমাদের সঙ্গে অসমঞ্জয় পাল। অনেক স্বাগত স্যার আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমবার সম্ভবত স্যার আজকে আপনি পড়াবেন হ্যাঁ, এখান থেকে ক্লাস 9 এবং 10 এর গ্রামার নিয়ে স্যার আজকে তোমাদেরকে পড়াবেন। তো তোমরা মন দিয়ে শোনো ক্লাসটা, আর যেখানে মনে হবে যে আমাদের কিছু জানার আছে, কোনো প্রশ্ন হচ্ছে, তোমরা অতি অবশ্যই কিন্তু ফোন করে জেনে নিতে পারো। নমস্কার। যেটা বিষয় হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন, যেটা ক্লাস 8 থেকে আপ টু কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত আর্টিকেল এবং প্রিপোজিশন কিন্তু আমাদের কাজে লাগে। তো বেসিক জায়গাটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা প্রিপোজিশন ইউজ করব, কিভাবে আমরা আর্টিকেল ইউজ করব, তো সেটাই আজকে তোমাদের একটু আমি দেখাবো। তো কথা আর না বাড়িয়ে আমি ডাইরেক্ট টপিকে গিয়ে পৌঁছাচ্ছি। স্টার্ট করি তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই স্যার। ওকে, যেটা বলবো, প্রথমে আর্টিকেল নিয়ে একটু বিষয়টা আলোচনা করব যে আর্টিকেল কতগুলো আছে। অ্যাকচুয়ালি আর্টিকেল আছে আমাদের তিনখানা, যাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা ডেফিনাইট আর্টিকেল এবং আরেকটা ইনডেফিনিট আর্টিকেল। তো ডেফিনিট আর্টিকেল বলতে আমরা জানি দি, আর ইনডেফিনিট আর্টিকেল বলতে জানি এ এবং অ্যান। তো এখন আমরা দেখাবো বা কিভাবে আমরা এ বা অ্যানের ব্যবহার করব আর কিভাবে আমরা দি এর ব্যবহার করব। তো ফার্স্ট আমাদের কতগুলো জিনিস একটু জানতে হবে, যেটা হচ্ছে কোথায় আমরা এ আর কোথায় আমরা অ্যান ব্যবহার করব। প্রথম পয়েন্ট আমি বলবো, যেটা আমরা সবাই জানি, যে কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই ওয়ার্ডটার আগে এ ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম এ কাউ, কনসোনেন্ট সি, আমি ইউজ করলাম এখানে আর্টিকেল এ। আবার ধরো যদি আমরা ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ডকে স্টার্ট করি, যেমন ধরো এগ, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন এই আর্টিকেল ইউজ করব অ্যান, বিকজ ভাওয়েল রয়েছে ই। কিন্তু এগুলোই শেষ নয়, এরপরেও যে বিষয়টা থাকছে, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে কিন্তু আমরা এ বসাচ্ছি। কীরকম ক্ষেত্রে হতে পারে বলছে, যদি ভাওয়েল ইউ, ই অথবা ইডাব্লিউ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় এবং এদের সাউন্ড যদি ইউ এর মতো হয়, ইউ এটা ভাওয়েল আমরা জানি, ই এটাও ভাওয়েল জানি, এবং ইডাব্লিউ এইগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং তার সাউন্ড যদি ইউ এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। কীরকম? আমি লিখলাম ইউনিভার্সিটি। দেখো এখানে শুরু হয়েছে ইউ দিয়ে, বাট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ইউ। ইউ দিয়ে স্টার্ট হলো, প্রোনাউন্সিয়েশনটা কী আসছে আমার ইউ, কিন্তু সেক্ষেত্রে আমার হওয়ার কথা ছিল এখানে অ্যান, কিন্তু অ্যান লিখলে সেটা আমার ভুল হয়ে যাবে। এখানে আমার আনসারটা করতে হবে এ। সো এ ইউনিভার্সিটি। আবার যদি আমি বলি ইউরোপিয়ান, এখানে দেখো ই দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ইউ, ইউরোপিয়ান, সেক্ষেত্রে আমি কিন্তু অ্যান ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে এ। তাহলে কি কি পেলাম, যে যে সমস্ত ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে সেগুলোর জন্য আমরা এ ব্যবহার করছি, যেগুলো ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে সেগুলোর জন্য আমরা অ্যান ব্যবহার করছি, আর যে সমস্ত ভাওয়েল যেমন ইউ, ই এবং ইডাব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে যে সমস্ত ওয়ার্ড এবং প্রোনাউন্সিয়েশনটা ইউ দিয়ে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। নেক্সট, ওয়ান, এর প্রোনাউন্সিয়েশনটা যদি ওয়া, ও ডাব্লিউ এ, ওয়ার মতো হয়, ওয়ান এর প্রোনাউন্সিয়েশনটা যদি ওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। যেমন ধরো বলা হলো ওয়ান আইড ডিয়ার,
দেখো ওয়ান, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে ওয়া, ওয়ান আইড ডিয়ার, ওয়া। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে অ্যান বসাই তাহলে কিন্তু আমার ভুল হয়ে গেল সেটা। ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে আমায় করতে হবে এ। আবার যদি বলা হয় 1 রুপি নোট, ওয়ান প্রোনাউন্সিয়েশনটা আসছে ওয়া, 1 রুপি নোট, সেক্ষেত্রেও যদি আমি অ্যান বসাই সেটা কিন্তু আমার ভুল হয়ে যাবে, এখানে আমায় করতে হবে এ, 1 রুপি নোট। মাই ফাদার গেভ মি 1 রুপি নোট, আই স 1 আইড ডিয়ার। আশা করি এটুকু বোঝা গেছে। পরের পয়েন্ট, এইচ। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এইচ দিয়ে শুরু হয়, কিন্তু এইচ এর উচ্চারণটা যদি সাইলেন্ট থাকে, যেমন অনেস্ট, আওয়ার। দেখো আমরা এইচ দিয়ে শুরু করছি কিন্তু উচ্চারণটার প্রোনাউন্সিয়েশনটা স্টার্ট হচ্ছে কিন্তু ও দিয়ে, অনেস্ট। আওয়ার, এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু হচ্ছে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ও দিয়ে, আওয়ার। তো সেক্ষেত্রে এইচ দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে, আমরা ধরে নিতেই পারি এটা একটা কনসোনেন্ট এবং তার জন্য আমি এ বসাতেই পারি, কিন্তু যদি আমি এ বসাই তাহলে কিন্তু আবার আনসারটা ভুল হয়ে যাবে। একদম তাই, কারণ এখানে এইচ এর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু সাইলেন্ট থাকছে। সেক্ষেত্রে আমার এখানে উত্তরটা ঠিক হবে অ্যান, অ্যান অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট পারসন, আই অ্যাম ওয়েটিং হিয়ার ফর অ্যান আওয়ার। সো যেহেতু এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকছে তার জন্য আমার কিন্তু এ বসাতে পারলাম না, এখানে আমাকে বসাতে হচ্ছে অ্যান। সো অ্যান ইজ দ্য রাইট আনসার। মানে আর্টিকেলের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক এর আবার উল্টো একটা নিয়ম আছে, যদি আমরা দেখি যে কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু তার প্রোনাউন্সিয়েশন সাউন্ডটা ভাওয়েলের মতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এ বসাতে পারবো না, সেক্ষেত্রে আমাকে অ্যান বসাতে হবে। কিরকম? এম এ, দেখো এম দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে যদি আমি কনসোনেন্ট হিসাবে ধরে এর আগে যদি আমি এ বসাই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। হি ইজ অ্যান এম এ, এখানে আমার অ্যানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। আবার ধরো বলা হলো এফ আর সি এস, এফ দিয়ে স্টার্ট হচ্ছে, সো এফ ইজ আ কনসোনেন্ট আমরা জানি, সেক্ষেত্রে যদি আমি এ বসাই তাহলেও কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে যাবে, এক্ষেত্রে আমাকে বসাতে হবে অ্যান, হি ইজ অ্যান এফ আর সি এস। একই রকমভাবে আই লজ অ্যান এফ আই আর, এফ দিয়ে স্টার্ট হচ্ছে, কনসোনেন্ট কিন্তু প্রোনাউন্সিয়েশনটা সাউন্ডটা কি আসছে ভাওয়েলের মতো, এফ এ, আগে একটা এ সাউন্ড আসছে, তার জন্য কিন্তু আমাকে করতে হচ্ছে অ্যান, সেখানে যদি আমি এ বসাই তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হবে। তাহলে এই রকম বেশ কিছু বিষয় আছে যেগুলো আর্টিকেলের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রোনাউন্সিয়েশনটার দিকে সবার আগে নজর দিতে হবে, যে প্রোনাউন্সিয়েশনটা ভাওয়েলের মতো হচ্ছে কি প্রোনাউন্সিয়েশনটা কনসোনেন্টের মতো হচ্ছে, বা কোন প্রোনাউন্সিয়েশনটা সাইলেন্ট থাকছে, তার উপর বেস করে কিন্তু আমাদেরকে এ বা অ্যানের ব্যবহারটা করতে হবে। নেক্সট, কোনো প্রফেশন বা কোনো রিলিজিয়ান যদি কোনো ওয়ার্ড থাকে, প্রফেশন ধরো বলা হলো ইঞ্জিনিয়ার, তো ই দেখে আমরা ধরে নিতেই পারছি এটার আগে হবে অ্যান, একদমই তাই, ইঞ্জিনিয়ার, বিকজ ইঞ্জিনিয়ার একটা প্রফেশন, যদি কোনো প্রফেশন থাকে সেক্ষেত্রে আমরা এ বা অ্যান অ্যাকর্ডিং টু ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা ব্যবহার করতে পারবো। যেমন যদি বলা হলো, আমি যদি বলি রাহিম ইজ ড্যাশ মুসলিম, রিলিজন বোঝানো হচ্ছে, রিলিজিয়ান বোঝানো হচ্ছে, মুসলিমটা একটা রিলিজিয়ান। তো এখানে এম দিয়ে যেহেতু শুরু হচ্ছে, এমটা কনসোনেন্ট, আমরা ইজিলি এটাকে চুজ করতে পারি এ, রাহিম ইজ আ মুসলিম। এক্ষেত্রে কিন্তু এ বা এন এর সেরকম কোনো পার্টিকুলার গতে বাঁধা নিয়ম নেই যে প্রোনাউন্সিয়েশনের উপর বেস করে হচ্ছে কিনা, এখানে দেখতে হবে যে এটা রিলিজিয়ানকে বোঝাচ্ছে না কোনো প্রফেশনকে বোঝাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এ বা এন এর ব্যবহারটা করতে পারবো। আচ্ছা স্যার, একজন ফোনে আছে আমাদের সঙ্গে, দেখি কি প্রশ্ন আছে। হ্যালো, যে ফোন করেছিলে কোনো কারণে কথা বলতে পারলাম না, ফোনটা কেটে গেল।
আর তুমি পরে আরেকবার ফোন করার চেষ্টা করতে পারো, অনেকটা সময় রয়েছে এখনো হাতে, বা তোমরা যারা অন্যান্যরা অনুষ্ঠান দেখছো এবং তোমাদের মনে কোনো প্রশ্ন জাগছে তোমরা কিন্তু অবশ্যই ফোন করতে পারো, স্যার রয়েছেন তোমাদের প্রশ্ন উত্তর দেবেন। স্যার ফিরবো আবার যেখানে ছিল। ওকে, নেক্সট পয়েন্ট যেটা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মটা। কিছু কিছু ওয়ার্ড আছে যেমন মেনি, সাচ, কোয়াইট, র্যাদার, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। যদি এই সমস্ত ওয়ার্ডগুলো আমি সেন্টেন্সে দেখি, তাহলে সেন্টেন্সের সেন্স অনুযায়ী এদের আগে আমাকে কি বসাতে হবে? এ। এদের আগে আমাকে এ বসাতে হবে। একটা এক্সাম্পল দিই, ধরো বলা হলো মেনি ড্যাশ ম্যান ইজ অ্যাফ্রেড অফ স্নেক। তো আমরা কি পাচ্ছি? এখানে ওয়ার্ডটা রয়েছে মেনি। মেনি ড্যাশ ম্যান ইজ অ্যাফ্রেড অফ স্নেক। তাহলে আমরা কি শিখলাম? যে এই সমস্ত ওয়ার্ডগুলো যদি আমার সেন্টেন্সের মধ্যে থাকে, এদের পরে আমাকে কি বসাতে হবে? এ বসাতে হবে। তাহলে মেনির পরে যদি আমি কখনো ড্যাশ দেখি, তাহলে আমরা কি বসিয়ে দেবো সেখানে? এ। তার কারণ হচ্ছে, শুধু যদি আমরা মেনি ম্যান বসাই তাহলে ম্যান থাকবে না ওখানে, ওখানে হয়ে যেত মেন, অনেক মানুষ। দ্যাট মিনস এটা প্লুরাল হয়ে যেত। কিন্তু যখনই আমরা দেখছি মেনির পরে কোনো ড্যাশ রয়েছে এবং তারপরে একটা সিঙ্গুলার নাউন রয়েছে, তাহলে চোখ বন্ধ করে আমরা ওখানে কি বসিয়ে দেবো? এ বসিয়ে দেবো। কারণ মেনি এ, এটা পুরোটার মানে হচ্ছে এভরি, অর্থাৎ এভরি মানে প্রত্যেকে, এটা ডিনোট করে সিঙ্গুলার। তাহলে এভরির পরে আমরা জানি সবসময় সিঙ্গুলার নাউন বসছে, তাহলে এভরির পরে আমরা কি বসাই সেক্ষেত্রে? ম্যান, এবং তাজও দেখো বসানো আছে ভার্বটা ইজ, সিঙ্গুলার। সো মেনির পরে যদি কোনো ড্যাশ দেখি এবং তারপরে যদি কোনো সিঙ্গুলার নাউন দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসিয়ে দেবো? এ বসিয়ে দেবো। আর একটা এক্সাম্পল দেই, হি has had such dash bad time. তার এখন ভীষণ খারাপ সময় যাচ্ছে। লক্ষ্য করে দেখো এখানে ওয়ার্ডটা কি রয়েছে? সাচ। সাচের পরে আমি কি দেখছি? একটা ড্যাশ রয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে সাচের পরে ড্যাশ এবং তারপরে যদি কোনো অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, তাহলে ফরমেশনটা কি দাঁড়ালো? সাচ প্লাস এখানে আর্টিকেল বসবে, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই রকম যদি কোনো ফরম্যাট থাকে, তাহলে আমরা কি জানবো? এখানে সাচের পরে যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলের জায়গায় অলওয়েজ এ বসছে। তাহলে মেনি, সাচ, কোয়াইট এবং র্যাদার, এটা মুখস্থ করে ফেলতে হবে যে এই সমস্ত ওয়ার্ডগুলো যদি দেখি এবং ফরমেশনটা যদি ঠিক এরকম থাকে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে ইউজ করব এ। আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখাই, ফিউ এবং লিটিল, এই দুটো ওয়ার্ডের সাথে আমরা সবাই পরিচিত। ফিউ এবং লিটিল, কখনো কখনো ফিউ এবং লিটিল কোনো আর্টিকেল ছাড়াই কিন্তু বসে, কখনো কখনো ফিউ এবং লিটিল এ আর্টিকেল নিয়ে বসে, আবার কখনো কখনো ফিউ এবং লিটিল ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি নিয়ে বসে। তাহলে আমরা কখন ফিউটাকে আর্টিকেল ছাড়া ব্যবহার করব বা লিটিলটাকে আর্টিকেল ছাড়া ব্যবহার করব, কখন ফিউ এবং লিটিলকে আর্টিকেল এ সমেত ব্যবহার করব, আর কখন ডেফিনিট আর্টিকেল দি সমেত ব্যবহার করব, দেখা যাক। বলছে তার আগে একটা ফোন নি, ওকে ওকে ওকে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, কে বলছো, কি প্রশ্ন? আমি দিয়া দত্ত চৌধুরী, বুড়ো খোকা। আমি দিয়াস। বলুন কি প্রশ্ন আছে, বলুন। হ্যাঁ, উনি যে পড়াচ্ছেন, হ্যাঁ বলো, খুব ভালো পড়াচ্ছে, খুব বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে। মানে ছেলে মেয়েদের পক্ষে খুব ভালো লাগে। আমার ছোটবেলার কথা মনে করছে, আমার মাস্টারমশাই যে পড়াতেন খুব ভালো পড়াতেন, উনিও ওই রকম ভালো পড়াচ্ছেন, সেই জন্য ওনাকে থ্যাঙ্কস জানাচ্ছি।
অনেক ধন্যবাদ। খুব ভালো হবে। উনি আবেগপ্রবণ হয়ে অনেক পড়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, উনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অনেক ধন্যবাদ। আপনি যে ক্লাসটা শুনছেন এবং আপনার ছোটবেলার কথা মনে পড়ছে, আপনি মনে পড়ছেন যে আপনার স্যারও আপনাকে এতটাই যত্ন নিয়ে পড়াতেন, আপনার ভালো লেগেছে, তার জন্য সত্যিই ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, আপনি শুনতে থাকুন। স্যার তো খুবই যত্ন নিয়ে পড়াচ্ছেন নিঃসন্দেহে। স্যার, আমরা ক্লাসে ফিরি। ওকে, ফিউ এবং লিটলের ক্ষেত্রে যেটাই বলছিলাম যে কখনো আর্টিকেল ছাড়া বসবে ফিউ এবং কখনো লিটল আর্টিকেল ছাড়া বসবে। মনে রাখতে হবে যদি ফিউ এবং লিটল উইদাউট আর্টিকেলে বসে অর্থাৎ এ বা ডি ছাড়া বসে তাহলে এর অর্থ দাঁড়ায় অলমোস্ট নাথিং। অলমোস্ট নাথিং অর্থাৎ প্রায় কোনো কিছু নেই বললেই চলে, নগণ্য। নগণ্য। যদি আমি আর্টিকেল নিয়ে বসাই এ ফিউ বা এ লিটল, তাহলে এ ফিউ বা এ লিটল এর সেন্স দাঁড়াবে সামথিং অর্থাৎ কিছুটা আছে। যদি আমি ব্যবহার করি ডেফিনিট আর্টিকেল দ্য ফিউ বা দ্য লিটল, দ্য ফিউ বা দ্য লিটল যদি আমি ব্যবহার করি তাহলে এর সেন্স দাঁড়াবে এভরিথিং অর্থাৎ সবটাই। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে যদি কোনো আর্টিকেল না থাকে সেক্ষেত্রে আমাকে বুঝেই নিতে হবে প্রায় কিছু নেই, অলমোস্ট নাথিং। যদি থাকে আর্টিকেল এ, আমরা জানি সবচেয়ে ছোট আর্টিকেল এ, তার মানে কিছু একটু আছে, মানে দাঁড়ালো সামথিং। আর সবচেয়ে বড় আর্টিকেল হচ্ছে দি, তিনখানা অ্যালফাবেট দিয়ে তৈরি হচ্ছে দি, সেরকমভাবে মনে রাখতে হবে। দি দিয়ে যদি থাকে ফিউ বা লিটিল তাহলে বুঝতে হবে এভরিথিং অর্থাৎ যা আছে সবটা। এরকমভাবে ফিউ আর লিটলের জন্য আমরা আর্টিকেল চুজ করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে এর জন্য কিন্তু অ্যান কখনোই বসবে না, অলওয়েজ বসতে পারে এ এবং দি। এ মিনস সামথিং, কিছুটা আছে বোঝাবে, দি মানে এভরিথিং, যা আছে সবটা বোঝাবে। আর যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে বুঝতে হবে অলমোস্ট নাথিং অর্থাৎ কিছুই নেই বা নগণ্য। নেক্সট, কিছু কিছু ফ্রেজ থাকে যে ফ্রেজগুলোর জন্য আমরা এ বা অ্যান এই আর্টিকেলগুলো ব্যবহার করি। কিরকম কিরকম ফ্রেজ হতে পারে? যেমন বলা হলো হোয়াট আ পিটি, কি দুর্দশা, এই যে হোয়াট আ পিটি। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো WH ওয়ার্ড এক্সক্ল্যামেশন বোঝাতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে তার পেছনে সবসময় আর্টিকেল হিসাবে এ বসতে পারে, একদম। যদি WH ওয়ার্ড কোনো এক্সক্ল্যামেশন বোঝাতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে তার সঙ্গে আর্টিকেল হিসেবে অলওয়েজ এ বসবে। সো ইটস হোয়াট আ পিটি, এটা কিন্তু একটা ফ্রেজ, ইটসেলফ ইজ আ ফ্রেজ। তার জন্য তো এখানে একদম। নেক্সট আমি বলতে পারি অন অ্যান অ্যাভারেজ, এটাও একটা ফ্রেজ। অন অ্যান অ্যাভারেজ অর্থাৎ গড়পড়তায়, এই আর্টিকেল হিসেবে ব্যবহার করলাম আমি অ্যান। আবার বলতে পারি অ্যাজ এ রুল, অ্যাজ এ রুল আমাকে এটাকে মানতেই হবে, অ্যাজ এ রুল, এটা একটা ফ্রেজ, আর্টিকেল ব্যবহার করলাম এ। অ্যাট এ লস, এটাও একটা ফ্রেজ, ইটস অলসো ইডিয়ামিক এক্সপ্রেশন। হ্যাঁ, অ্যাট এ লস মিনস টু কনফিউজ, এ অ্যাট এ লস। ইন আ ওয়ার্ড, এক কথায় বলতে কি, ইন আ ওয়ার্ড, এক্ষেত্রেও কিন্তু আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করলাম এ। তাহলে এরকম বেশ কিছু ফ্রেজ পাবো যেগুলোর জন্য আমরা আর্টিকেল হিসেবে এ বা অ্যান এর ব্যবহার আমরা পাবো। সো এই ফ্রেজগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। যদি আমরা সেন্টেন্সের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এইরকম ধরনের ফ্রেজ দেখি তাহলে চোখ বন্ধ করে আমরা ওখানে এ বা অ্যান বসিয়ে দেব। এই গেল মোটামুটি এ আর অ্যান এর ব্যবহার। এবার একটু ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার দেখাবো। ইউজ অফ দি, কিভাবে আমরা দিকে ব্যবহার করব। আমরা ছোটবেলা থেকে নিয়ে জেনে এসেছি যে যেগুলো পৃথিবীতে একটাই আছে সেগুলোর জন্য আমরা দি ব্যবহার করব, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। তো সেটা তো আছেই, সাথে সাথে এখানে জানতে হবে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে কিন্তু ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি ব্যবহার করব। যেমন বললাম দরজাটা বন্ধ করো, শাট দ্য ডোর। পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট দরজার দিকে আমি
নির্দেশ করে বললাম ওই দরজাটা বন্ধ করো, তাই এখানে নির্দিষ্ট একটা বস্তু হচ্ছে ডোর, এবং তার জন্য আমি আর্টিকেল ব্যবহার করলাম দি দি। আমি যদি বলি শার্ট এ ডোর, তাহলে যে কোনো দরজা যে কোনো দরজা হতে পারে, অনেকগুলো দরজা থাকতে পারে, তার মধ্যে যে কোনো একটা দরজা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এ আর্টিকেলটা বসাতে পারি। কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ওই দরজাটাই বন্ধ করো, তার জন্য আমি ডেফিনিট আর্টিকেল ব্যবহার করলাম দি। আমি বললাম আই ডিসলাইক দ্য ফেলো who tells lie, আমি সেই ব্যক্তিকে অপছন্দ করি যে কিনা মিথ্যা কথা বলে। সো এখানে ফেলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, কাকে না, যে মিথ্যে কথা বলে। তাহলে মিথ্যে কথা বলে সেই ধরনের লোকটাকে আমি পছন্দ করছি না, পছন্দ করি না। এবং তার জন্য আমি আর্টিকেল কি ব্যবহার করলাম, ডেফিনিট আর্টিকেল দি। তো আই ডিসলাইক দ্য ফেলো হু টেলস লাই। তাহলে কি পেলাম, যে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে কিছু বলে, তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করব দি, অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল। নেক্সট, এটা তো একদম সংজ্ঞাতেই পরিষ্কার, মানে ব্যক্তি বা বস্তুকে ডেফিনেট করছে বলে আমি ডেফিনিট আর্টিকেল বসাচ্ছি একদম। না, অনেক সময় কি হয় সেন্টেন্সগুলো একটু কমপ্লিকেটেড একটু দিয়ে দেয়, complicated তখন দিয়ে দেয়, ধরতে হ্যাঁ, পারে না। হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে, যে ওটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে বোঝাচ্ছে কিনা, কিনা, সেই জন্য তাকে ডেফিনিট আর্টিকেলটাই চুজ করতে হবে। অনেক সময় হয় এরকম। হ্যাঁ, নাম্বার 2তে আমরা কি দেখাবো, কোনো নির্দিষ্ট শ্রেণীকে বোঝাতে, ক্লাস যদি ডিনোট করে। ক্লাস বলতে এখানে কিন্তু ক্লাস 9 ক্লাস 10 এরকম নয়, নির্দিষ্ট কোনো শ্রেণী। সেটা পুয়ার ক্লাস হতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, যেমন আমি যদি বলি দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। একটা গরু কিন্তু দুধ দেয় না, এখানে কাউ বলতে কোনো নির্দিষ্ট গরুকে বোঝাচ্ছে না, অর্থাৎ গরু প্রজাতিটাকে বোঝাচ্ছে। তাই জন্য এখানে কাউয়ের আগে আমি কি ইউজ করলাম, ডেফিনিট আর্টিকেল দি ইউজ করলাম। আমি আবার ধরো বলা হলো দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। এখানে পুয়ার বলতে কিন্তু কোনো একটা পুয়ারকে বোঝাচ্ছে না, দ্য এন্টায়ার ক্লাস অফ পুয়ার পিপল। এর জন্য আমি কি ইউজ করলাম, ডেফিনিট আর্টিকেল দি। তাহলে যদি কোনো প্রাণীবাচকের ক্ষেত্রে এন্টায়ার ক্লাস বা পুরো গোটা শ্রেণীটাকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে কিন্তু এ বা অ্যান বসাবো না, সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে ডেফিনিট আর্টিকেলকে চুজ করব, অর্থাৎ দি। এবার যে পয়েন্টটা বলবো এটা খুব সহজ পয়েন্ট, ভীষণ সোজা, সবাই আমরা জানি। যদি কেউ ন্যাশনালিটিকে বোঝায়, কোনো নিউজ পেপারের নাম বোঝায়, কোনো মনুমেন্টকে ইন্ডিকেট করে, কোনো এক্সামিনেশনের নামকে ইন্ডিকেট করে, তো এগুলোর জন্য আমরা কিন্তু অলওয়েজ ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করব। যেমন আমি যদি বলা হয় দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, সো এটা একটা মনুমেন্টকে ইন্ডিকেট করছে, আমি ডেফিনিট আর্টিকেল দি ইউজ করলাম। দা মাধ্যমিক পরীক্ষা, দা মাধ্যমিক এক্সাম, একটা পরীক্ষার নাম বোঝাচ্ছে, আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করলাম দি। এটা নদীর নাম, দা গঙ্গা, গঙ্গা একটা নদীর নাম, ইউজ করলাম ডেফিনিট আর্টিকেল। দা বাইবেল, ধর্মগ্রন্থের নাম, ইউজ করলাম ডেফিনিট আর্টিকেল দি। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, এইটা সাধারণত স্টুডেন্টরা খুব একটা ভুল করে না, বাট অ্যাজ এ পার্ট অফ দিস রুলস আমাকে এটা বলতেই হলো। ওকে, একদম। দেখি আমাদের সঙ্গে ফোনে কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, প্রথমেই জানি আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে স্যারের কাছে, তার আগে আমি কিছু কথা একটু বলে নিই। গত বছর লকডাউনের টাইম থেকে আপনারা এই অনলাইন এডুকেশন শুরু করেছেন, বহু ছাত্রছাত্রী এই অনুষ্ঠানটা দেখে একটা তারা প্রবলভাবে উপকৃত হয়, সেই জন্য আপনাদের উদ্দেশ্য জানাই। কিন্তু বর্তমানে এই অনুষ্ঠানের সময়সীমা ছিল 1 ঘন্টা, সেটা আপনারা ধীরে ধীরে কমিয়ে আনছেন। এই জন্য কিছু একটু এইটাকে একটু 1 ঘন্টার মধ্যেই ব্যবহার করার চেষ্টা করবেন। আমার স্যারের কাছে প্রশ্নটি হলো, একটা ন্যাশনাল চেঞ্জ আমি জানতে চাইছি। হ্যালো, হ্যাঁ আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ন্যাশনাল চেঞ্জটি হলো, মাই ফ্রেন্ড ডিড টু মি when I was eating tea, my brother was singing a song.
আমি তো কিচ্ছু বুঝলাম না স্যার, আপনি বুঝতে না পারছেন? আমি কিছু বুঝতে পারলাম না। কিচ্ছু বুঝতে পারিনি, আপনি একটু পরিষ্কার করে বলুন। প্রশ্নটি হলো, মাই ফ্রেন্ড said to me when I was QG, my brother was in a song. কিচ্ছু বুঝিনি। আমি মাই ফ্রেন্ড পর্যন্ত বুঝতে পারলাম হ্যাঁ না। ব্যাস ওইটাই আমিও বুঝেছি, তারপর আরেকটা বার আমি আরেকবার মাই ব্রাদার শুনতে পেয়েছিলাম। Me মাই ফ্রেন্ড কি বললো? when I was QG, my brother was singing a song. আচ্ছা, এটা আপনি কি করতে চাইছেন? আমার সম্ভবত কি মানে ন্যারেশনের কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, ন্যাশনাল চেঞ্জেস। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি যে আপনার প্রশ্নটা শুনি, যেটা ন্যারেশনের প্রশ্ন। বাট আজকে তো স্যার একেবারে নির্দিষ্টভাবে আর্টিকেল এবং প্রিপোজিশন পড়াচ্ছেন, তাই আমি বলবো আজকে আমরা আর্টিকেল এবং প্রিপোজিশনই থাকি। আমরা ন্যারেশনের ক্লাসের আগেও আপনাদেরকে করানো হয়েছে, পরেও নিশ্চয়ই আবারও হবে, তা আপনি তখন প্রশ্নটা করবেন। ধন্যবাদ ফোন করার জন্য। একটা কথা বলে রাখবো যে আপনার যেটা বক্তব্য ছিল, যেটা প্রথমে 1 ঘন্টা ছিল, আস্তে আস্তে সময়সীমাটা কমেছে, তো এই বিষয়ে আমরা ম্যাক্সিমাম কথা বলতে পারি নিশ্চয়ই। এটা তো একটা সিদ্ধান্তের বিষয়, আসলে সিদ্ধান্ত যেটা হয়েছে আমরা সেটাই ফলো করছি। পরবর্তী সময় যদি আবার সময়সীমা বাড়াবার কোনো জায়গা থাকে নিশ্চয়ই বাড়ানো হবে। আমরা দিতেছিলাম স্যার। ওকে, নেক্সট পয়েন্ট আমরা বলবো নাম্বার 4। কোনো প্রপার নাউনকে যদি আমরা প্লুরাল ফর্মে দেখাতে চাই, সেক্ষেত্রে তার আগে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল বসাই। কিরকম? আমি এরকম বললাম, দ্য রয়েস have been living in this area for 20 years. The Roys have been living in this area for 20 years. এই যে এখানে রয়েস বলতে কিন্তু দ্য মেম্বার অফ রয় ফ্যামিলিকে ইন্ডিকেট করছে। দ্য মেম্বার অফ রয় ফ্যামিলি, অর্থাৎ রয় পরিবারের লোকজন আমাদের এখানে 20 বছর ধরে বাস করছে। তো এই যে রয়, এটা কিন্তু একটা প্রপার নাউন, এবং এর আগে আমি কি বসালাম? ডেফিনিট আর্টিকেল। অর্থাৎ কি না, কোনো প্রপার নাউনকে যদি প্লুরাল করা হয়, কি করে বুঝলাম প্লুরাল করলাম? না, পেছনে আমি এস লাগিয়েছি, রয়েস করেছি, এবং তার আগে আমি কি বসিয়েছি? ডেফিনিট আর্টিকেল দি। তাহলে যদি এরকম দেখা যায় যে কোনো টাইটেলকে প্লুরাল করা হয়েছে, তখনই বুঝতে হবে ওখানে কিন্তু একজন রয়কে বলেনি, মিস্টার রয়কে বলেনি। মিস্টার রয় আছে, মিসেস রয় আছে, মানে তার ওয়াইফ আছে, তার বাবা, তার পুরো পরিবার আছে। সো দ্য মেম্বার্স অফ রয় ফ্যামিলি। তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় কি করবো না, আগে লাগিয়ে দেবো ডেফিনিট আর্টিকেল দি, কখনোই এ বা এন বসাবো না। যদি আমি এটাকে কনসোনেন্ট হিসেবে ট্রিট করি, আর তো কনসোনেন্ট, তো আমার ওখানে তাহলে তো আমার ওখানে এ হওয়া দরকার ছিল, কিন্তু সেটা করা যাবে না, কিন্তু সেখানে বসাতে হবে ডেফিনিট আর্টিকেল দি, কারণ প্রপার নাউনকে প্লুরাল করা হয়েছে। নেক্সট, নাম্বার 5, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বলছে প্রপার নাউনের পরে যদি, প্রপার নাউন বলতে এখানে কোনো ব্যক্তির নামকে বোঝাতে হবে, তার পেশার উল্লেখ থাকে। যেমন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কি ছিলেন? না, কবি ছিলেন। ড্যাশ পোয়েট, রোট দ্য গীতাঞ্জলি। খুব স্বাভাবিকভাবে সবাই আমরা এক্সপেক্ট করতে পারি গীতাঞ্জলির আগে একটা ড্যাশ থাকবে, আমি চোখ বন্ধ করে ডেফিনিট আর্টিকেল বসিয়ে দেবো। কিন্তু দিল না, কোথায় দিল? কোথায় না, রবীন্দ্রনাথের পরে ড্যাশটা দিল, তারপরে একটা পোয়েট দিয়ে দিল। তাহলে আমাকে দেখতে হচ্ছে এই রবীন্দ্রনাথ ইজ আ প্রপার নাউন, এখানে পোয়েট মানে কবিতা লেখা, তার রবীন্দ্রনাথের পেশা। তাহলে যে প্রপার নাউনের পরে তার পেশার উল্লেখ থাকবে, তখন তার আগে আমরা বসিয়ে দেবো ডেফিনিট আর্টিকেল দি। এখানে ওই রুলটা ফলো করলে হবে না যে পেশা বোঝাতে আমি অ্যান বসাবো, না, অ্যান পোয়েট করে দিলে হবে না, অ্যান না, এখানে এ হতো, পোয়েট পি, যেহেতু পি আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ এ পোয়েট যদি আমি করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। রবীন্দ্রনাথ দা পোয়েট। এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ পৃথিবীতে একজনই ছিলেন, সেইভাবে ধরতে হবে এটা, যে একজনই ছিলেন, একজনই কবি ছিলেন, তাই জন্য তার আগে ডেফিনিট আর্টিকেল, ওয়ান অ্যান্ড অনলি পার্সন। এই জায়গাটা কিন্তু খুব গন্ডগোল হওয়ার জায়গা, কেন আমরা এ বা এন যখন দেখিয়েছি তখন আমরা বলেছি কোনো পেশার ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ার বলেছি, ডক্টর বলছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কাজ করবে না। নেক্সট,
এই নিয়মটার সঙ্গে আরেকটা কানেক্টেড নিয়ম থাকে, বলছে যদি নাউন ইন অ্যাপোজিশন বোঝায়, এই নাউন ইন অ্যাপোজিশনের মধ্যেও কিন্তু এই পেশার ব্যাপারটা ডাইরেক্টলি ফোকাস না করলেও রিলেটেড থাকে কিছুটা, সেক্ষেত্রে বুঝে নিতে হবে ওটা নাউন ইন অ্যাপোজিশন কিনা। যদি নাউন ইন অ্যাপোজিশন হয় তাহলে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, এই জায়গাটা ধরতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, বললাম মিস্টার দাস, কমা প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ bedridden. মিস্টার দাস, এই যে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এই যে পার্টটা, এটা কিন্তু নাউন ইন অ্যাপোজিশন। আমি মিস্টার দাসকে চিনি না, চেনার জন্য আমাকে কে হেল্প করছে না, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। বলো মিস্টার দাস ইজ বেডরিডেন, কেউ যদি বলা হয় উনি শয্যাশায়ী, তা আমার স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে কে মিস্টার দাস। তাহলে মিস্টার দাসের পরিচয় দেওয়ার জন্য আমি কি বসালাম এখানে, প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। সো দিস পার্ট ইজ দ্য নাউন ইন অ্যাপোজিশন। এ কি করছে না, সাবজেক্টটার আইডেন্টিটিটা আমার সামনে তুলে ধরছে। তো নাউন ইন অ্যাপোজিশনের জন্য আমি কিন্তু এখানে দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ যদি করি তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। তার মানে এখানে নাউন ইন অ্যাপোজিশনের জন্য কোনো আর্টিকেল বসলো না। নেক্সট, খুব কমন একটা নিয়ম, সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, রাম ইজ দ্য বেস্ট বয়, এটা ভীষণ সহজ, আমরা সবাই জানি। সুপারলেটিভ কেউ ভুল করে না। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল বসিয়ে দেবো। এবার যেটা ভুল করে সেটা বলি। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এখানে লক্ষ্য করে দেখা যাবে মোর, এই যে দুটো আমি ইউজ করেছি, এটা কিন্তু সুপারলেটিভ নয়, এরা কম্পারেটিভ। কিন্তু তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দি বসালাম। ভুলের জায়গাটা এখানেই। মাই ফাদার অ্যাডভাইসড মি ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ লার্ন। তাহলে স্টুডেন্ট এবার কি বুঝবে, তারা তো শিখে এসছে সুপারলেটিভের আগে একমাত্র ডেফিনিট আর্টিকেল বসে, দি বসিয়ে দিচ্ছে। এখানে তো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইউ ফিল। হায়ার কুলার, যত তুমি ওপরে উঠবে তত তোমার ঠান্ডা লাগবে। মনে রাখতে হবে যদি দুটো ইন্টার রিলেটেড ইনসিডেন্ট থাকে এবং দুটো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকে, নিয়মটা হচ্ছে দুটো ইন্টার রিলেটেড ইনসিডেন্ট, অর্থাৎ যত পড়বো তত শিখবো, পড়লে আমি শিখতে পারবো, শেখার জন্য পড়তে হবে, এটা ইন্টার রিলেটেড। এবং কি রয়েছে, দুটো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, সেক্ষেত্রে আমরা কি বসিয়ে দেবো, ডেফিনিট আর্টিকেল দি। সেখানে এ বা অ্যান কিন্তু বসবে না। ইন্টার রিলেটেড ইনসিডেন্ট যদি থাকে এবং দুটো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাবো। লাস্ট পয়েন্ট বলছে, যদি কোনো প্রপার নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এদেরকে যদি কমন নাউনে পরিণত করতে হয় তাহলে তার আগে ডেফিনিট আর্টিকেল বসবে। আমি বললাম কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে শেক্সপিয়ার হচ্ছে গিয়ে প্রপার নাউন, একে কমন করলাম কার সাথে, কালিদাসের সাথে। যার সাথে কমন করলাম তার আগে আমি কি বসালাম, ডেফিনিট আর্টিকেল দি। তাহলে যদি কোনো প্রপার নাউনকে কমন করতে হয় তাহলে তার আগে আমরা কি বসাবো, ডেফিনিট আর্টিকেল দি। এই যে প্রশ্নটা বহু পরীক্ষায় এটা এসছে, বহু পরীক্ষায় এটা এসছে। নেক্সট এবার দেখাবো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে। আমি বললাম the beauty of Kashmir pleased me. Beauty abstract noun, যার নাউন ফর্মটা হচ্ছে বিউটিফুল, এই সরি অ্যাডজেক্টিভ ফর্ম, হ্যাঁ অ্যাডজেক্টিভ ফর্ম। বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বিউটিটাকে আর আগে আমি কি বসালাম না, ডেফিনিট আর্টিকেল দি। কার বিউটি না, কাশ্মীরের বিউটি, পার্টিকুলার এই প্লেসটার বিউটিকে কমন করা হয়েছে, তার জন্য আমরা কি বসালাম এর আগে, ডেফিনিট আর্টিকেল দি। তাহলে প্রপার নাউনকে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি কমন করা হয় তাহলে যাকে কমন করা হচ্ছে তার আগে আমরা কি বসাচ্ছি না, ডেফিনিট আর্টিকেল দি। এখানে কিন্তু এ বা অ্যান বসবে না। এই গেল মোটামুটি এ
অ্যান এবং দি এর ব্যবহার। ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, কোথায় কোথায় আমরা দিটাকে বসাতে পারবো না। এতগুলো জায়গায় আমরা দি বসাচ্ছি, তার মানে আরও কিছু জায়গা থাকবে যেখানে আমরা ডেফিনিট আর্টিকেল বসাতে পারবো না। কোথায় পারবো না? যদি কোনো ভাষার নাম থাকে, অর্থাৎ আই অ্যাম লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডাহা ভুল, বিকজ এখানে ইংলিশটা ভাষাকে ইন্ডিকেট করছে। যদি শুধু দ্য ইংলিশ বলতো তাহলে ইংরেজি ভাষায় যারা কথা বলে তাদেরকে ইন্ডিকেট বোঝা করবে, যেত, হ্যাঁ। ইংরেজ জাতটাকে বোঝাবে। সো ভাষার নামের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, কি এ কি অ্যান কি দি, কোনো কিছুই বসবে না। যদি কোনো খেলার নাম থাকে, আই অ্যাম প্লেয়িং দ্য ফুটবল, একদম ভুল। আই অ্যাম প্লেয়িং ফুটবল, খেলার নাম। হি লাইকস টু প্লে ক্রিকেট, নট টু দ্য ক্রিকেট, টু দ্য ক্রিকেট হয় না, হ্যাঁ। টু ক্রিকেট। তো খেলার নাম, ভাষার নাম, এগুলোর জন্য আমরা কিন্তু কোনো ডেফিনিট আর্টিকেল বা এ বা অ্যান ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কোনো একাডেমিক সাবজেক্ট, ম্যাথস ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য ম্যাথস যদি বলি তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। একাডেমিক সাবজেক্টের নামের আগে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল কোনো কিছুই বসাতে পারবো না। আবার ধরি যদি কোনো দিন, মান্থ, ইয়ার বা কোনো হলিডে, এইগুলো যদি নাম থাকে, এইগুলোর আগে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দি বসাতে পারবো না। ক্রিসমাস কামস ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, এখানে কিন্তু দ্য ক্রিসমাস বলতে পারবো না, ক্রিসমাস। ক্রিসমাস। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সো এ অ্যান এবং দি এর ব্যবহার যতটা সম্ভব পারলাম আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর্টিকেলের বিষয়টা অন্তত মাধ্যমিক লেভেলে এর থেকে আর বেশি ডেপথে ওরা যায় না আর কি, এর মধ্যে থেকেই ঘোরাফেরা করে। এবার যেটা দেখাবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে প্রেপোজিশন। স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন সবসময় থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা কীভাবে করব, কোথায় ইন বসাবো, কোথায় অন বসাবো, কোথায় ওভার বসাবো, প্রত্যেকটার মানেই ওপরে। সময়ের জন্য আমরা কি কি প্রিপোজিশন বসাবো, তো এই বিষয়গুলোকে একটা খুব সিম্পলি আমি দেখানোর একটু চেষ্টা করছি। কারণ আমাদের হাতে সময় খুব লিমিটেড, যতটা সম্ভব হবে, Okay. কারণ এটা অনেকটা ভাস্ট, সময় লাগে। একদম একদম। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন আর অ্যাট। ইন আর অ্যাট যদি আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব? অ্যাট সবসময় এক্স্যাক্ট টাইম, যদি পার্টিকুলার টাইমটাকে মেনশন করে দেয় সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। ইন কিন্তু অ্যারাউন্ড টাইম, অর্থাৎ সময় নাগাদ, একদম তাই, কাছাকাছি। টাইমের জন্য আমরা আরেকটা প্রিপোজিশন ইউজ করি, সেটা হচ্ছে বাই। যদি সেন্টেন্সে আমরা ফিউচার সেন্স থাকে, বাই নেক্সট উইক। যদি কোনো ফিউচার সেন্স থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। আর এক্স্যাক্ট টাইমের ক্ষেত্রে ইউজ করব অ্যাট, আর অ্যারাউন্ড টাইমের জন্য আমরা ইউজ করব ইন। যদি আমার সেন্টেন্সের মধ্যে কোনো ডেটের কথা উল্লেখ থাকে বা ডে এর কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইউজ করব অন মানডে, অন 5th জানুয়ারি। যদি এই মান্থ বা ইয়ারের কথা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রিপোজিশন ইন জানুয়ারি। আমরা ইউজ করব ইন 2020। ডেট এবং ডে এর জন্য প্রিপোজিশন ইউজ করব অন, মান্থ বা ইয়ার এর জন্য প্রিপোজিশন ইউজ করব ইন। এবার দিনের সময়কালের জন্য আমরা কিরকম প্রিপোজিশন ইউজ করব? আমরা জানি একটা দিন শুরু হয় ডন দিয়ে, ডনের পরে আসে মর্নিং, মর্নিংয়ের পরে আসে নুন, নুনের পরে আসে আফটারনুন, আফটারনুনের পরে আসে ডাস্ক, ডাস্কের পরে আসে ইভিনিং, ইভিনিংয়ের পরে আসে নাইট, নাইটের পরে আসে মিড নাইট। এগুলোর জন্য অ্যাড বসাবো, এগুলোর জন্য ইন বসাবো। শুধু মনে রাখতে হবে মর্নিং, আফটারনুন আর ইভিনিং এই তিনটের জন্য ইন, বাকি সর্বত্র বসাবো আমরা অ্যাট। ভেরি সিম্পল, তিনটে বড় বড় ওয়ার্ড, এর জন্য ইন, আর ছোটগুলোর জন্য অ্যাট। শুধু মিডনাইট একটু, হ্যাঁ একদম, এবং ওই সময় আমরা সবাই ঘুমাই, টের পাই না। ওকে, এবার দেখা যাক বসার জায়গা। এটা খুব কনফিউজিং, কোথায় আমরা কিভাবে বসবো তার জন্য কিন্তু প্রিপোজিশনটা ডিফার করে। আমরা নর্মালি যে জায়গাগুলোতে বসি, কোথায় কোথায় বসি? চেয়ারে বসি, আমরা বেঞ্চে বসি, আমরা খাটে বসি, সোফাতে বসি, আর্ম চেয়ারে বসি, আমরা মেঝেতে বসি, আমরা মাদুরে বসি, আমরা অনেক সময় গাছের ডালেও বসি, আবার বাসে ট্রেনেও বসি, আবার বাসে ট্রেনের সিটেও বসি।
আবার কখনো কখনো দেখা যায় টেবিলের উপর উঠে বসে পড়েছি হ্যাঁ বা ডেস্কের উপর উঠেও বসে উঠে পড়েছি। বসে পড়েছি। সো দিজ আর দ্য আনইউজুয়াল প্লেস। এখানে কিন্তু সাধারণত বসা হয় না, না। এটা আনইউজুয়াল প্লেস, এর জন্য আমি প্রিপোজিশন ইউজ করব অ্যাট। এগুলো আমার ইউজুয়াল প্লেস, এর জন্য আমি ইউজ করব অন। আর এই বিছনায় বসা, সোফায় বসা বা আর্ম চেয়ারে বসা, এগুলো একটু আরামদায়ক জায়গা, এর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করব ইন। এইভাবে মনে রাখলে খুব সহজ হয়ে যাবে। এটা সুবিধে মনে রাখা। আনইউজুয়াল প্লেস যেটা থাকবে তার জন্য আমরা অ্যাট বসাবো, যেখানে নর্মালি আমরা বসে থাকি তার জন্য আমরা অন বসাবো, আর যে জায়গাগুলোতে বসে আমরা আরাম পাই বা করে মজা পাই বসছি। সেই জন্য আমরা বসাবো ইন। নেক্সট, অনেক সময় আমরা বলার ক্ষেত্রে এরকম বলি, ছেলেটা ইংরেজিতে খুব ভালো, দ্য বয় ইজ গুড ড্যাশ ইংলিশ। ছেলেটা ইংরেজিতে ভীষণ ভালো। এই জন্য আমরা কি প্রিপোজিশন বসাবো এবার? কোনো বিষয়ে যদি ভালো হয় অ্যাডজেক্টিভ হিসেবে গুড থাকতে হবে, কোনো বিষয়ে যদি খারাপ হয় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যাড থাকতে হবে, কোনো কাজ তাড়াতাড়ি করে অ্যাডজেক্টিভ হিসেবে ফাস্ট থাকতে হবে, কোনো কাজ ধীরে ধীরে করে অ্যাডজেক্টিভ Slow। হিসেবে স্লো থাকতে হবে। যদি এই 4টে অ্যাডজেক্টিভ থাকে সেন্টেন্সের মধ্যে, এবং কোনো বিষয়ে ভালো, কোনো বিষয়ে খারাপ, কোনো কাজ তাড়াতাড়ি করে, কোনো কাজ ধীরে ধীরে করে, এই 4টে পার্টিকুলার সেন্স থাকে, তাহলে আমরা সবসময় বসিয়ে দেবো অ্যাট। হয়ে গেল। কিন্তু অনেক সময় এখানে ইন বসে ফেলে। ইনটা বসে, এবার কখন বসে সেটাই দেখাবো। গুডের জায়গায় যদি আমার অ্যাডজেক্টিভ হিসাবে থাকে স্ট্রং, ব্যাডের জায়গায় যদি অ্যাডজেক্টিভ হিসাবে থাকে উইক, বসিয়ে দেবো ইন। হয়ে গেল। অ্যাডজেক্টিভটা খেয়াল করতে হবে। একদম 4টে অ্যাডজেক্টিভ খেয়াল করতে হবে, বসিয়ে দেবো অ্যাট। আর গুডের পরিবর্তে স্ট্রং বা ব্যাডের পরিবর্তে উইক যদি থাকে, প্রিপোজিশন বসিয়ে দেবো ইন। তখন কিন্তু অ্যাট লিখলে চলবে না। না, তখন অ্যাট লিখলে চলবে না। নেক্সট, কোথায় আমরা অন বসাবো, কোথায় আমরা ওভার বসাবো, কোথায় আমরা অ্যাবাভ বসাবো? স্যার এত উপরে আজকে আমরা উঠতেই পারবো না আর। আচ্ছা, আমাদের একদম সময় শেষ। কিছুটা উঠে যাই, জাস্ট আচ্ছা, ঠিক কিছুটা। আছে, ঠিক আছে। অন যদি আমরা টাচ করে থাকি কোনো কিছুর ওপরে, তাহলে সেক্ষেত্রে আমরা অন বসাতে পারি। ওপরে যদি সেটা মুভিং কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে আমরা ওভার বসাতে পারি। এবং তারও ওপরে যদি ফিক্সড কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ বসাতে পারি। কিরকম? দ্য বুক ইজ অন দ্য টেবল, Touch টাচ করে করে রয়েছে। রয়েছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে ফ্যানটা চলছে, মুভিং। মুভিং। আর দ্য সান ইজ সাইডিং অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে সূর্য কিরণ দিচ্ছে। সো টাচ করে থাকলে আমরা ইউজ করব অন, যদি সেটা মুভিং কন্ডিশনে থাকে সেক্ষেত্রে ইউজ করব ওভার, এবং যদি ফিক্সড অনেক কন্ডিশনে ওপরে থাকে fixed। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যাবাভ। সময় কি আর আছে? না, একদম সময় নেই আজ Okay. এইটুকুই থাক। সত্যি প্রিপোজিশনটা একটা অনেক ভাস্ট বিষয়, যেটা পড়াতেই পুরো একটা এপিসোড একটা লাগার episode কথা, লেগে যায়, হ্যাঁ। কারণ সে দুটো একসঙ্গে পড়ানো একেবারেই সম্ভব না। তো যদি সম্ভব হয় তাহলে স্যার কখন আবার আসবেন তোমাদেরকে পড়ানোর জন্য। আজকে এডুকেশন অনলাইন এ পর্যন্তই থাকছে, আগামীকাল তোমাদের জন্য আবার আমরা ফিরবো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার।